রাজনীতি যদি একটি মুদ্রা হয় তবে এর এক পিঠে আছে জনকল্যাণ, দেশপ্রেম, ন্যায় বিচার, সামাজিক উন্নতি, আর অন্য পিঠে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক প্রতিহিংসা এবং সম্পদের অব্যবস্থাপনার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের পর্বে। রাজনীতির গতি প্রকৃতি নিয়ে স্টুডিওতে কথা বলতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। ধন্যবাদ। আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, আমার এই বয়সে আমি আজ পর্যন্ত কখনো ভোট দেওয়ার সুযোগ আমি পাইনি। আপনি সর্বশেষ কবে ভোট দিতে পেরেছেন? আমরা ২০০৮ সাল, তারপরের থেকে তো আর ভোট নেই। আগামী নির্বাচন আসছে, সেই নির্বাচনে কি আমি ভোট দিতে পারবো? জুলাই আগস্টের এই গণজাগরণের পরে, এই গণবিস্ফোরণের পরে মানুষের যে আশা আকাঙ্ক্ষায় মানুষ এটা করেছে, সেই আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে তো আমরা আশা করি যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে। এবং যারা ভোট দিতে পারেনি এতদিন, তরুণরা যারা বিশেষ করে একেবারেই বঞ্চিত হয়েছে, ভোট কাকে বলে বুঝতেই পারেনি, তারা, আমি আশা করি যে তার ব্যত্যয় হবে বলে আমার মনে হয় না। নতুন একটা সময় এসছে, সেই সময়ে নিশ্চয়ই তারা ভোট দিতে পারবে বলে আমরা আশা করি। তরুণ প্রজন্মকে কানেক্ট করার জন্য বিএনপি কি করছে কিংবা কি করতে যাচ্ছে? আমাদের এই তরুণ প্রজন্ম তো বেশ কয়েকটা ভোটে আসেনি, মানে একটা সেগমেন্ট কিন্তু না, অনেকগুলো জাতীয় নির্বাচনে বা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। সুতরাং তরুণদের মধ্যে বিভিন্ন পর্যায়ের যারা, তাদেরকে যদি একত্র করে দেখি, একটা বৃহত্তর একটা জনগোষ্ঠীতে যারা পরিণত হয়েছে, তারা কিন্তু ভোট দিতে পারেনি। এবং তারাই কিন্তু এই গণতান্ত্রিক অধিকারের জন্য, তাদের এই ভোটাধিকারের জন্য লড়াই করেছে। সুতরাং কোনো না কোনোভাবে বিএনপির দীর্ঘদিনের যে আন্দোলন, দীর্ঘ সময় ধরে বিএনপি যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের সঙ্গে কিন্তু তরুণরা সম্পৃক্ত থেকেছে। তারা কিন্তু সম্পৃক্ত থাকার কারণেই এক ধরনের বিএনপির সঙ্গে তাদের অ্যাটাচমেন্টটা বেড়েছে। এছাড়াও বিএনপির নিজস্ব পরিকল্পনা তো আছেই, যে বিএনপি তরুণদেরকে এখানে দলের মধ্যে প্রাধান্য দেওয়ার জন্যে নানা ধরনের কর্মসূচি ঘোষণা করেছে। ৩১ দফার মধ্যে তরুণদেরকে এখানে আরও এ ব্যাপারে এগিয়ে আসার জন্য অনেকগুলো বিষয় এখানে এসছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছেন যে অনুপ্রবেশকারীরা যেন বিএনপিতে ঢুকতে না পারে, সে ব্যাপারে উনি কঠিন হুঁশিয়ারি ঘোষণা করেছেন। সেক্ষেত্রে আপনারা কেন্দ্রীয় কমিটির সদস্য বা সিনিয়র মেম্বাররা সেটা কিভাবে দেখভাল করছেন? এই দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে কিন্তু দলের নেতা কর্মীরা পরীক্ষিত একটা বড় পরীক্ষা দিয়েছে। এই দীর্ঘ আন্দোলনে তারা প্রচুর, আমাদের নেতা কর্মীরা কারাগারে গেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, পুলিশের নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর বাইরে আওয়ামী লীগ দ্বারাও কিন্তু নানাভাবে নির্যাতিত হয়েছেন। এই ছাত্রলীগ, যুবলীগ নানাভাবে তাদের উপর অত্যাচার করেছে। এইগুলো সব কিছু কিন্তু আমাদের এই ছেলেরা মোকাবেলা করেছে। সুতরাং একটা দীর্ঘ লড়াইয়ের ভিতর দিয়ে একটা পরীক্ষা হয়েছে যে কারা দলের লোক, কারা দলের লোক নয়। এটা বোঝার জন্য কিন্তু অন্য কোনো যন্ত্র তৈরি করার কোনো দরকার নাই। দীর্ঘদিনের আন্দোলনের যে ওনার যে মানে পরীক্ষাটা দিয়েছেন, সেখান থেকেই আমরা আমাদের কর্মী নেতাদেরকে বেছে নিতে কিন্তু আমাদের ভুল হবে না। সুতরাং এখানে অনুপ্রবেশ করবার কোনো সুযোগ নেই। যারা অনুপ্রবেশ করতে চাইবে, যারা দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে হালুয়া রুটি ভাগ করে খেয়েছে এবং যারা এই নিপীড়ন অত্যাচারের অংশীদার, তারা যদি এখানে অনুপ্রবেশ করতে চায়, সেটা আমাদের দলের লোকজন, আমাদের দলের সমস্ত স্তরের কর্মীরা তো তাদেরকে চেনে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন, খুব সঠিকভাবেই বলেছেন যে তারা যেন কোনোভাবেই অনুপ্রবেশ না করতে পারে। একটা প্রবণতা তো থাকেই, ক্ষমতা পরিবর্তন হলে কিছু লোকজন যারা আগের সরকারের সঙ্গে থাকে, মানে মধুর অন্বেষণে থাকে, তারা আবার বিভিন্ন ক্ষমতা পরিবর্তন হলে তারা আবার সেখানে ভিড় করতে চায়। তা আমার মনে হয় না যে এবার সেই সুযোগটা আছে। একটা বিষয় জানতে চাই, বিএনপি জামায়াতের সাথে যে, আমি যদি ৫ আগস্টের আগের এবং ৫ আগস্টের পরের প্রেক্ষাপট আপনাকে বলতে বলি, সম্পর্কের পাল্লা কি একটু এদিক ওদিক হয়েছে বলে আপনার মনে হয়? না, হয়েছে।
এটা খুবই পরিষ্কার, জামাত এবং বিএনপির সঙ্গে একটা রাজনীতির মতাদর্শগত পার্থক্য আছে, একেবারে তাত্ত্বিক ফিলোসফিক্যালি কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। জামাত ধর্মভিত্তিক রাজনীতি করে, আর বিএনপি একেবারেই একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দল, একটা ডেমোক্রেটিক পার্টি। তাদের মতাদর্শগতভাবেই তাদের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য কিন্তু আছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা একসঙ্গে করেছি, অনেকটা পথ যুগপথ করেছি, একসঙ্গে করেছি। ফ্যাসিবাদ এখান থেকে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে উৎখাত হওয়ার পরে ন্যাচারালি যার যার রাজনৈতিক অবস্থানে তার ফিরে যাওয়ার একটা বিষয় কিন্তু থাকে, এটা হলো বাস্তবতা। তো সেই বাস্তবতার জায়গা থেকে যার যার ক্ষেত্র সম্প্রসারিত করার চেষ্টা সে তো করবেই। তখন মতবাদিক একটা লড়াই হবার কিন্তু বিষয় কিন্তু আবার সামনে চলে আসে। সুতরাং একটা মতবাদিক লড়াইয়ের ক্ষেত্রে এখানে একটা মত পার্থক্য তৈরি হবে, একটা দূরত্ব তৈরি হবে, এটা আমি মনে করি খুবই স্বাভাবিক। এটাকে যদি কেউ মনে করে যে না কখনোই জামাতের সঙ্গে বিএনপির মত পার্থক্য তৈরি হবে না, এটা একেবারেই ভুল। একটা ভোটের মাধ্যমে একটা জনগণের মত প্রদানের ভেতর দিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা সরকার গঠিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় যে তাদের মধ্যে মতের দূরত্ব হতে পারে, কিন্তু খুব বড় ধরনের নেতিবাচক পরিস্থিতি তৈরি হবে বলে আমার মনে হয় না। সাধারণ মানুষদের সাথে তাদের মতামতটা এরকম যে বিএনপি কি নির্বাচনের জন্য খুব বেশি তাড়াহুড়ো করে ফেলছে? না, সাধারণ মানুষের আদৌ না, আমি মানে সাধারণ মানুষ বলতে কাকে মিন করছেন? কিন্তু আমরাও তো সাধারণ মানুষ, অবশ্যই আমরা সাধারণ মানুষ, কিন্তু একদম গ্রাসরুটে এইটা নিয়ে গ্রাসরুটের লোকজনের সঙ্গে আমরা থাকি, তো কথাবার্তা। আমরা যে জন্য লড়াই করেছি সেটা হচ্ছে যে আমাদের ভোটাধিকার ছিল না। আমরা যে জন্য লড়াই করেছি সেটা হচ্ছে যে যারা সরকারে বসছে তারা আসলে জনগণের প্রতিনিধি না, জবরদস্তি করে তারা অন্যায়ভাবে তারা নিপীড়নের মাধ্যমে কিন্তু ক্ষমতায় বসছে, গণতন্ত্রের সমস্ত মূল্যবোধকে একেবারে পদদলিত করে তারা বসছে। আমাদের সংবিধানে বর্ণিত এবং যে সমস্ত অধিকার আমাদের দেয়া আছে সেই সমস্ত অধিকার এবং সাধারণ গণতান্ত্রিক মূল্যবোধের সমস্ত কিছু কিন্তু ধ্বংস করে কিন্তু তারা জোর করে ক্ষমতায় ছিল। সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল যে একটা প্রকৃত জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করা। একটা প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা করার পথ কি? অন্য তো কোনো পথ নাই, একটা পথ, সেটা হচ্ছে মানুষের মতামত নিয়ে, মানুষের ভোটাধিকার দিয়ে তাদের মতকে নিয়ে একটা সরকার গঠন করা, সেটাই হচ্ছে মূল কথা। এটা নানা কারণে যদি কেউ এটাকে অস্বীকার করতে চায় হেন তেন বলে, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ এই সরকার, জুলাই আগস্টের পরের সরকার, এই সরকারের একটা কাজের সীমাবদ্ধতা আছে, একটা কাজের তাদের একটা পেরিফেরি আছে। তার কাজ কি? তার দায়িত্ব কি? তার কাজ এবং দায়িত্বটা হচ্ছে এইখানে প্রকৃত জনগণের হাতে ক্ষমতাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করা। এইটা করার জন্য কিন্তু তাকে প্রধানত একেবারে সবচেয়ে আগে যে কাজ করতে হবে যে একটা ফ্রি ফেয়ার, একটা ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করা। সুতরাং এই ডেমোক্রেসির এই মূল আহ্বান তাকে বুঝতে হবে। সেটা বুঝে সংস্কার, মৌলিক সংস্কার, মানে তুলনামূলক সংস্কার, আপেক্ষিক সংস্কার যাই হোক না কেন, মৌলিক সংস্কার যাই হোক না কেন, সেগুলো কিন্তু জনগণের প্রতিনিধি দ্বারাই হতে হবে। একটা বিপ্লব হয়েছে, বিপ্লব তো জনগণ বলছেন না, তারা তো বলছেন না যে তারা বিপ্লবী সরকার। তারা বলছেন যে তারা হচ্ছে ৭২-এর সংবিধানের অধীনে তারা কিন্তু সরকার। ৭২-এর সংবিধানের অধীনেই কিন্তু তারা নিজেদেরকে একটা অন্তর্বর্তীকালীন সরকার বলে নিজেদের মনে করে। তারা বিপ্লবী সরকার বলছেন না, অন্তর্বর্তীকালীন। মানে অন্তর্বর্তী মানে কি? অন্তর্বর্তী মানে কিছু সময়ের জন্য। তারপরে প্রধানত যারা রাষ্ট্র পরিচালনার জন্য, যারা মানে গণতান্ত্রিক ইসের জায়গার থেকে, দর্শনের জায়গার থেকে, যারা প্রধানত দেশ চালানোর জন্য যারা এন্টাইটেল হবেন, যারা মুখ্য দাবিদার, তাদের কাছে ক্ষমতা দিয়ে দেওয়াই হচ্ছে কাজ। বিএনপি কি এই মুহূর্তে নির্বাচনে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে আপনি মনে করেন? ১০০ ভাগ। কালকে ইলেকশন দিলে বিএনপি কালকে ইলেকশনে যেতে পারে। ৩০০ আসন নেই? নিশ্চয়ই। বিএনপি অত্যাচার, নিপীড়নের মধ্য দিয়ে যাওয়ার ফলে সাংগঠনিকভাবে তাদের যে স্ট্রেংথ, সেটা কিন্তু বেশ তলানিতে এসে ঠেকেছিল, এটাও তো সত্যি। সেখানে জাস্ট কিছুদিন, মাস ৬-এর ভিতরে
কি এমন ম্যাজিক হলো বিএনপি যে আগামী কয়েকদিনের ভিতরে নির্বাচন হলে বিএনপি? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। জি, বিএনপি যদি ইলেকশনে ক্ষমতায় না যায়, যাবে না, সেটা নিয়ে তো আমাদের কারো মাথা ব্যথা হওয়ার দরকার নাই। স্বাভাবিক যে বিএনপি তার কি জাদুমন্ত্রে এত মানে নির্বাচন এটা আমার জানতে চাওয়ার বিষয় আর কি। চাচ্ছে। তা আপনি যেটা বললেন আমার মনে হয় না। বিএনপি বরাবরই দলের মধ্যে, বিএনপি জনগণের মধ্যে, জি, জনগণের বৃহত্তর অংশের মধ্যে বিএনপির বরাবরই একটা অবস্থান ছিল। কেমন? বরাবরই অবস্থান ছিল। সরকার যত আক্রমণ করেছে, যত নিপীড়ন করেছে, বিএনপির শক্তি কিন্তু তত বেড়েছে। যত নির্যাতন করেছে সরকার, এবং এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপির সমস্ত স্তরের নেতাকর্মীরা কিন্তু কেউ কিন্তু এদিক ওদিকে যায়নি, পালিয়ে থেকেছে, জেলে থেকেছে, নানা কষ্ট থেকেছে, ঘর বাড়ি পরিবার পরিজন ছেড়ে ভয়ানক কষ্ট করেছে, কিন্তু এদিক ওদিকে যায়নি। তার মানেটা হচ্ছে যত নিপীড়ন বেড়েছে বিএনপি তত বড় হয়েছে। জি, এটা হচ্ছে বাস্তবতা। যাই হোক, আমি বলছি যে বিএনপি আজকে নির্বাচন হলে জনগণ, গভর্নমেন্টের কাজ হচ্ছে এখানে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেই নিরপেক্ষ নির্বাচন হলে তো বোঝা যাবে যে বিএনপির অবস্থানটা কি। বিএনপি যদি ভোট না পায়, ওয়েল, সমস্যা নাই। আর যদি মানুষ ভোট দেয়, বিএনপি সরকার গঠন করবে। এই তো মুখ্য জিনিসটা হচ্ছে যে আমি আপনি কি চাই। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, ডেমোক্রেটিক ফিলোসফিতে বিশ্বাস করি, তাহলে আমাদের চাওয়াটাই হবে জনগণের শাসন। জি, এক্স্যাক্টলি। জনগণের শাসনটাই হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে জনগণের শাসনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাই না? তো সুতরাং এই ক্ষেত্রে আপনি কখনোই বলতে পারবেন না যে অন্য কোনো কিছু করে জনগণকে এখানে এম্পাওয়ার্ড করা যাবে, জনগণকে এখানে ক্ষমতায়ন করা যাবে। জনগণের ক্ষমতায়ন করার একটা মাত্র পথ একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে, সেটা হচ্ছে যে নির্বাচন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বারের পর বার তার নেতাকর্মী সমর্থকদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন, এবং উনি যার প্রেক্ষিতে বলছেন যে অভিযোগটা উঠছে সেটা বেসিক্যালি, যদি একদম ইন শর্ট বলি, চাঁদাবাজি। আমাদের কেন জানি মনে হয় গণমাধ্যমের পত্রপত্রিকায় সংবাদ শিরোনাম দেখে যে বিএনপি যতটা না ভোটের রাজনীতি করছে, ফোকাসটা কি চাঁদাবাজিতে বেশি হয়ে যাচ্ছে? আমি একটা কথা বলি প্লিজ। আওয়ামী লীগের নেতারা বুঝেছিলেন, মানে ওবায়দুল কাদের সাহেব থেকে শুরু করে অনেক নেতাই মানে অনেক জায়গায় বক্তৃতা দিয়েছেন। ওনারা যে অত্যাচার করেছেন, যে হত্যা, লুণ্ঠন, মারামারি, এটা ওটা করেছেন, ওনারা নিজেরাই বলেছেন যদি গভর্নমেন্ট ফেল করে তো কয়েক লক্ষ লোক মারা যাবে, বলেছেন না? বলেছে। এই যে 17 বছর ধরে বিএনপির লোকজনের উপর এমন অত্যাচার চলেছে কল্পনা করা যায় না। তার বাড়িঘর ভেঙেছে, তার ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করেছে, লুটপাট করেছে, কাউকে ব্যবসা করতে দেয় নাই, বাড়িতে থাকতে দেয় নাই, মানে ভয়াবহ ব্যাপার। তো আপনি গ্রামে আপনি যদি যান, আমরা তো ভাই মফস্বলে থাকি, গ্রামে আমি সবসময় বলি যে গ্রামের বাঁধনটাকে আওয়ামী লীগ এই 17 বছর একদম ধ্বংস করে দিয়েছে। এই যে যাদের উপর অত্যাচার করা হয়েছে, খুব সঙ্গত কারণে তো আমরাও তো ভয় পাচ্ছিলাম যে সরকার পতন হলে প্রতিশোধ মানে প্রবণতা থাকে মানুষের মধ্যে, থাকে না? এটা যদি আমরা অস্বীকার করি সেটা ভুল হবে। যে একটা প্রতিশোধ প্রবণতা থাকে, যাকে আপনি মেরেছেন, যার গায়ে আপনি একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন, যাকে গুলি করেছেন, তাকে বাড়িতে থাকতে দেননি, জেলে দিয়েছেন, তো তার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়, থাকে। তারেক রহমান কিন্তু জানেন এগুলা যে এটা হতে পারে। এই জন্যেই উনি এই জুলাই আগস্টের পরে উনি বলছেন যে যাতে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা বাসা না বাঁধে। এই জন্যে বারবার বলেই কিন্তু এটাকে একটা প্রশমিত করার চেষ্টা করা হয়েছে। কারণ আমাদের দায়িত্ব যে দেশ এবং সমাজের যে ক্ষতি হয়েছে এটাকে এখন মেরামত করা দরকার। রাষ্ট্রকে যে সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে, একটা নতুন সূর্য উঠেছে আমাদের মানে দেশে, একটা নতুন আলোয় আমাদের দেশটা বদলে দেওয়া যেতে পারে। সুতরাং এখানে প্রতিহিংসা মানে আবার পাল্টা আঘাত করার যে প্রবণতা,
যেটা 17 বছরের যন্ত্রণার বহিঃপ্রকাশ, সেটা যাতে খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি না করে, জন্য উনি খুব ব্রডলি কিন্তু বলেছেন, আমরাও বলেছি। সুতরাং আপনাকে বুঝতে হবে যে এই যে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, দেখেন আমি অনেকগুলো জায়গা আমি খোঁজ নিয়েছি। ধরেন একজন একটা জায়গায় দোকান করে, ব্যবসা করে, তার দোকানটা বন্ধ করে দিয়েছে, দিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন পট পরিবর্তনের পরে সে যায় তার নিজের দোকানে যায় বসার চেষ্টা করেছে, এরকম হয়েছে। সুতরাং এইগুলো বাস্তবতা। সমাজে এইগুলো যখন আপনি কাউকে এখানে আহত করেন, কাউকে আপনি ক্ষতিগ্রস্ত করেন, তখন সেটা আবার ফিরে আসে, এটা বাস্তবতা। সে কিন্তু এটাকে প্রশমিত করা হয়েছে, একেবারে তলানিতে এনে ঠেকানো হয়েছে, যাতে কোনো রকম এই জিনিসগুলো না ঘটে। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে, সেজন্য বিএনপিও চাঁদাবাজি করছে। চাঁদাবাজির কথা আমি বলি না। আমি খুব মানে আমার মতো সাধারণ মানুষজনগুলো কি এটাতে ভীত হয়ে যাচ্ছে না যে আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে তারা ফ্যাসিস্ট হয়ে গিয়েছে? বিএনপি কি সে পথে চাঁদাবাজি না, চাঁদাবাজি হলো আলাদা জিনিস, যে যা এর চাঁদা ধরলাম, ওর চাঁদা ধরলাম, এগুলো কিন্তু ভাই খুব একটা ঘটেনি। আমি আমার প্র্যাকটিক্যালি বলছি, যেটা ঘটেছে, যেটা আমি বললাম যে আওয়ামী লীগ যার জায়গা দখল করেছে সেটাকে সে আবার পুনরুদ্ধার করতে গেছে। জি, এটাকে কিছু লোকজন চাঁদাবাজি এটা ওটা বলছে। কিছু যে হচ্ছে না আমি বলবো না, কিছু হচ্ছে, কিন্তু যেভাবে বলা হচ্ছে ব্যাপারটা কিন্তু তা না। বাস্তবতাটা হচ্ছে যে মানুষ ওই এখন পট পরিবর্তনের কারণে এখানে আওয়ামী লীগের তো লোকজন আছে, তারা নানা রকম প্রচার প্রপাগান্ডা করছে, আরও অনেক মহল আছে যারা মনে করছে যে বিএনপি এটা করছে ওইটা করছে। আমার কাছে মনে হয় না যে এগুলো খুবই সত্য কথা তারা বলছে। খুব সংক্ষেপে ছোট্ট করে একটু জানতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার সংসদীয় আসন থেকে আপনাকে আমরা দেখতে পাবো ভোটের মাঠে? ইনশাল্লাহ, আশা করি, নিশ্চয়ই ইনশাল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনি যদি আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে শেষ 1 মিনিটে কিছু বলতে চান। সমস্ত জায়গায় যে ক্ষতি হয়েছে গত 17 বছরে, মানুষের সাথে মানুষের সৌহার্দ্য সম্প্রীতি যেটা বিনষ্ট হয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনা। আমিও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরা যেন প্রতিশোধ পরায়ণ না হই এবং আমরা আমাদের রাজনৈতিক কর্তব্যের জায়গাটা বুঝি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য সেটা আমরা বুঝি, সেটা হচ্ছে এই রাষ্ট্রটা দীর্ঘদিন গত 50 বছরেও এই রাষ্ট্রটা মানবিক হয়ে ওঠেনি। এই রাষ্ট্রটা মানুষের জন্য মঙ্গল এবং কল্যাণ বয়ে আনার জন্য যথেষ্ট উপযুক্ত হয়ে ওঠেনি। সব ক্ষেত্রে যাতে একটা সম্প্রীতি, একটা দায়িত্বশীলতা গড়ে ওঠে, সেই কাজটা করার জন্য কিন্তু এখন সময় আসছে। আসেন আমরা সবাই সেই কাজটা করি। আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠানে। আগামী সপ্তাহে আবার দেখা হবে।